ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের 31 দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক ঘোষিত থানাবাড়ি কর্মসূচি আজকে কর্মসূচিতে সভাপতিত্ব করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির এবং আমার সামনে উপস্থিত সারা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং সকল বন্ধু আপনারা জানেন যে 31 দফার কর্মসূচি আরো 2 থেকে 2.5 বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান প্রায় 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্ধারণ করে এবং পরবর্তীতে ঘোষণা করে। এই যে রাষ্ট্র মেরামতের দফা আমরা ঘোষণা করছি, এটি কিন্তু বিএনপি কোন রাষ্ট্র মেরামতের দফা, এটি বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জন্য এই 31 দফার ঘোষণা করা হয়েছে। এটির প্রয়োজনীয়তা কেন হয়েছে? কারণ বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত 16 বছরে খুনি স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র, সরকার, দল সকল কিছুকে একসাথে মিলেমিশে একাকার করে ফেলেছিল। এখানে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্র স্থায়ী একটি বিষয় এবং সরকার একটি অস্থায়ী বিষয়। রাষ্ট্রের জনগণ থাকে, তার একটি ভূখণ্ড থাকে এবং সেই রাষ্ট্রের জনগণ তারা নির্বাচিত একটি সরকারকে দায়িত্ব দেয় কিছুকালের জন্য তার রাষ্ট্র পরিচালনার জন্য, এবং এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু রাষ্ট্রযন্ত্র থাকে, সেগুলো স্থায়ী, যাদের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয়। আজকে আমাদের এই 31 দফা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এটিকে স্থায়ী করার লক্ষ্যে এবং জনগণের কল্যাণে এই 31 দফার প্রণয়ন করা হয়েছে। এই যে আমাদের 31 দফা, এটিকে মূলত 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো সাংবিধানিক সংস্কার, দ্বিতীয়টি প্রশাসনিক সংস্কার, তৃতীয়টি জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার। এখন আমি আপনাদের মাঝে এক এক করে আমাদের যে দফা রয়েছে 31 দফা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দফার বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথম দফা 1, সংবিধান সংস্কার কমিশন গঠন। আপনারা জানেন যে সংবিধানকে সম্পূর্ণরূপে কাটাছেঁড়া করে খুনি হাসিনা তার প্রয়োজন মতো ইচ্ছা মাফিক সেটিকে রদবদল করেছে এবং সেখানে অযৌক্তিক বিষয় ঢুকিয়ে সেটিকে আওয়ামী লীগের একটি দলীয় সংবিধানে পরিণত করা হয়েছে। সেখানে পুরো রাষ্ট্রকে বাধ্য করা হতো যে আওয়ামী লীগের প্রতি অনুগত থাকার জন্য এবং তাদের যে দলীয় বিষয়গুলো সেগুলোকে আমাদের বাধ্যবাধকতা করা হয়েছিল এবং খুনি হাসিনা যাতে চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে সেগুলোর জন্য সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছিল। এই বিষয়গুলোকে পরিমার্জিত করার জন্য একটি কমিশন গঠন করা হবে। সেখানে সেই কমিশন একটি সুপারিশপালা প্রণয়ন করে সেটিকে আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করবে। সেই সংসদ সেটিকে তখন পাশ করার জন্য উদ্যোগ নেবে এবং আপনারা জানেন যে এর আগে সংশোধন করে গণভোটের একটি ব্যবস্থা ছিল। সেই গণভোট সেটিকে আমাদের এই 31 দফায় বলা হচ্ছে সেটিকে পুনঃপ্রবর্তন করা হবে। দফা 2, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তথা জাতীয় সমন্বয় কমিশন গঠন। প্রিয় নেতৃবৃন্দ, আমি জানি না আপনারা অনেকেই হয়তোবা এটা নাও শুনে থাকতে পারেন,
তো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যেদিন স্বৈরাচার পতন হয় 5ই আগস্ট তিনি একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে বিজয়ীদের হাতে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে সেই বিজয় আরো মহিমান্বিত হয়। অর্থাৎ তিনি শান্তির বার্তা কিন্তু প্রথম দিনই দিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন যে বিগত দিনে বিএনপি এবং আমাদের নেতাকর্মীদের উপরে গুম, খুন, হত্যা, নির্যাতন সহ নানাভাবে আমাদেরকে অত্যাচারিত করা হয়েছে। আমাদের নেতা স্বয়ং জনাব তারেক রহমান তাকেও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে জেলে পাঠানো হয়েছে। এত কিছু সত্ত্বেও তিনি শান্তির বার্তা দিয়েছেন এবং আগামী দিনে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে পরিহার করে আমরা বাংলাদেশের জনগণ, নাগরিক সকলেই যাতে একসাথে বসবাস করতে পারি, আমাদের রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও সেটিকে প্রতিষ্ঠা করার কথাই এই দফা 2তে বলা হচ্ছে এবং একটি জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে, যাদের মাধ্যমে যারা অতীতে এই স্বৈরাচারের সাথে হয়তোবা কোনোভাবে যুক্ত ছিল, তাদের নীরব সমর্থক ছিল, কিন্তু কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং কিভাবে আগামী দিনে সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এই বাংলাদেশে, সেটি এই দফা 2তে বলা হচ্ছে। দফা 3, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে। এটি খুব সহজে অনুমেয়। এখানে কি বলা হচ্ছে? দফা 4, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। আমার বক্তব্যের শুরুতেই আমি বলছিলাম যে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল তিনটি ভিন্ন ভিন্ন বিষয়, তিনটি ভিন্ন ভিন্ন সত্তা। একটি রাষ্ট্রের 3টি মূল স্তম্ভ থাকে। একটি হচ্ছে আইনসভা, একটি হলো বিচার বিভাগ, আরেকটি হলো প্রশাসন, তো বা নির্বাহী বিভাগ, যেভাবেই বলেন আপনারা। এখানে এই 3টি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য যখন বজায় থাকে তখনই রাষ্ট্র তার জনগণকে ন্যায় বিচার দিতে সক্ষম হয় এবং জনগণের কল্যাণে তার সিদ্ধান্তগুলো নেয়, সেগুলো বাস্তবায়ন করতে পারে। এখানে এটি বলা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রের যে 3টি স্তম্ভ, সেটির ভারসাম্য নষ্ট করে ফেলা হয়েছিল। খুনি হাসিনা সংসদকে যেভাবে ধ্বংস করেছে, বিনা ভোটে তার পছন্দসই আওয়ামী লীগের লোকজনদেরকে দিয়ে এমপি বানিয়েছে, একইভাবে নির্বাহী বিভাগের সমস্ত স্তরে আপনারা প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, অন্যান্য প্রশাসন বলেন, সামরিক প্রশাসন বলেন, বিশেষ করে 27তম BCS এর পরে সেখানে পুরোপুরি ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে ধরে ধরে এনে তাদেরকে সেখানে চাকরি দেওয়া হয়েছে এবং প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। একই চিত্র দেখবেন আপনারা বিচার বিভাগেও বিচারক নিয়োগের ক্ষেত্রে কিভাবে দলীয়করণ করা হয়েছে। এখানে দফা 4-এ এটি বলা হচ্ছে যে 3টি স্তম্ভের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য এবং তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করা এবং সেটিকে নিশ্চিত করা, এটি এই দফা 4-এ বলা হচ্ছে। দফা 5, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময় নির্ধারণ। এখানে ইতিমধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে যে পরপর 2বারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না। আপনারা জানেন যে বা বুঝতে পারবেন, এক ব্যক্তি যদি অনির্দিষ্টকালের জন্য তার দায়িত্ব পালনের সুযোগ পেয়ে যায় এবং সেটির কোনো বাধ্যবাধকতা না থাকে, তখনই সে ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে এবং তার চূড়ান্ত যে রূপ সেটা আমরা অতীতে খুনি হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনার মধ্যে দেখতে পেয়েছি। সেজন্যই আমাদের এই দফা 4-এ 5-এ বলা হচ্ছে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। দফা 6, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন। বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রথিতযশা ও অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদের আইনসভায় উচ্চকক্ষ প্রবর্তন করা হবে। রাষ্ট্রের অনেকেই রয়েছেন যারা অভিজ্ঞ এবং বিভিন্ন সেক্টরে জ্ঞানীগুণী মানুষ, যাদের পক্ষে আসলে বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারায় রাজনীতি করে একটি দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করে জিতে সংসদে যাওয়া এটি সম্ভব হয় না। কিন্তু তাদের যে জ্ঞান রয়েছে, তাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেটিকে রাষ্ট্র কাজে লাগাতে পারে এবং সেটিকে কাজে লাগানোর জন্যই একটি উচ্চ কক্ষে গঠন করা হবে। সেই কক্ষে এই জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে জায়গা করে দেওয়া হবে যাতে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে এবং সংসদে তাদের মতামত প্রদান করতে পারে। আদান দিচ্ছে। দফা 7,
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন। এই ৭০ অনুচ্ছেদ সংশোধনটি যদি করা যায়, আমি মনে করি একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই ৭০ অনুচ্ছেদ একটি অনুচ্ছেদ আমাদের সংবিধানে এখন বিদ্যমান রয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী একজন সরকার দলীয় একজন সংসদ সদস্য তার দলের বিপক্ষে গিয়ে যে কোনো বিষয়ে যদি একটা বিল উপস্থাপন হয়, একটা মতামতের প্রয়োজন হয়, তার দলের বিপক্ষে তিনি মতামত প্রদান করতে পারেন না। যদিও সেটা যদি জনগণের পক্ষে যায়, তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এখানে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে এমনভাবে সংশোধন করার কথা বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা, স্বার্থ, অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংসদ বিল, এই 4টি বিষয় ব্যতীত অন্য যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যদি মনে করেন যে একটি উত্থাপিত বিল সেটি জনগণের বিপক্ষে যাচ্ছে, তিনি স্বাধীনভাবে তার মতামতটি দিতে পারবেন, তার বিরুদ্ধে রায় দিতে পারবেন। সেটি যদি তার দলের বিরুদ্ধে গিয়ে হয়, তাতে করে তার সংসদ সদস্য পদ চলে যাবে না। দফা ৮, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। এটা খুব সহজেই অনুমেয়। এখানে কি বলা হচ্ছে, নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময়। এখানে নির্বাচন কমিশনকেও খুনি হাসিনা সম্পূর্ণ দলীয়করণ করে এটির কাঠামোকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছিল তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। এখানে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে এবং এখানে যে ধরনের কালো আইনগুলো করা হয়েছে সেগুলো বাতিল করা হবে। এবং আপনারা জানেন যে বহুল আলোচিত চুরির মেশিন বা ইভিএম, সেটিকে বাদ দেওয়া হবে, সেটিকে বাতিল করে আবারও ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার বিধান সেটিকে আরোপ করা হবে, এটি এখানে বলা হচ্ছে। এবং নির্বাচন কমিশনার নিয়োগ একটি আইন যেটা তৈরি করেছিল 2022 সালে, সেটিকে বাতিল ও সংশোধন করে সেটিকে জনগণের কল্যাণে নতুনভাবে গঠন করা হবে। এবং আরপিও যেটি করা হয়েছিল, ডিলিমিটেশন বা নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন, সেগুলো সব কিছু আওয়ামী লীগ তার দলীয় স্বার্থে সেটিকে করেছিল, যেভাবে করা প্রয়োজন সেগুলো সব কিছুকে সংশোধন করা হবে, এটি এই দফায় বলা হচ্ছে। দফা ৯, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। আপনারা নিশ্চয়ই জানেন যে এইমাত্র যে বললাম নির্বাচন কমিশন, এরকম আরও কয়েকটি কমিশন রয়েছে। এই কমিশনগুলোকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কোনো রাজনৈতিক সরকার কোনো সময় এদের কর্মকাণ্ডের উপরে হস্তক্ষেপ করতে পারে না। সেটি নির্বাচন কমিশন যেমন রয়েছে, মানবাধিকার কমিশন রয়েছে, তথ্য কমিশন রয়েছে, এই ধরনের যে কমিশনগুলো রয়েছে তারা যাতে তাদের দায়িত্বটি পালন করতে পারে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা সরকারি দলের যাতে কোনো হস্তক্ষেপ সেখানে না হয় সেটি সেখানে নিশ্চিত করা হবে। সেজন্য প্রয়োজনীয় নীতিমালা সংসদীয় কমিটির যথাযথ শুনানি ও মতামতের ভিত্তিতে সেটিকে পাশ করা হবে, এটি সেখানে বলা হচ্ছে। দফা ১০, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। জুডিশিয়াল কমিশন গঠনের মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয় মুক্ত এবং দলীয় হস্তক্ষেপ মুক্ত এবং সরকারের যে কোনো পর্যায়ের হস্তক্ষেপ মুক্ত এবং সম্পূর্ণ নিরপেক্ষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জুডিশিয়াল কমিশনের মাধ্যমে বিচার বিভাগকে পরিচালনা করা হবে এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই জুডিশিয়াল কমিশনই তাদের কার্যক্রমটি করবে। এবং এখানে এটিও বলা হচ্ছে যে জুডিশিয়াল কমিশনের মাধ্যমে আপনার একটি বিচার বিভাগের অধীনে একটি আলাদা সচিবালয় স্থাপন করা হবে। আপনারা অতীতে দেখেছেন যে আইন মন্ত্রণালয়ের নামে যে মন্ত্রণালয়টি রয়েছে এবং যেখানে যে আইনমন্ত্রী ছিলেন তারাই কিন্তু এই বিচারপতিদের নিয়োগ এবং বদলির দায়িত্বটি পালন করে থাকতেন। বিধায় তাদের উপরে সহজেই তাদের একটা কর্তৃত্ব থাকতো। আইনমন্ত্রী নিজেই হয়তো বা সরাসরি ফোন করে বা আইন সচিব ফোন করে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করত। আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও যেমন দিয়েছে, তাদের ব্যক্তিগত স্বার্থেও তারা এটিকে অপব্যবহার করেছে। সেটিকে সম্পূর্ণরূপে রোধ করার জন্য এই জুডিশিয়াল কমিশন গঠন করা হবে, যারা এই বিচার বিভাগকে পৃথকীকরণের
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটি বলা হচ্ছে যে কোনো বিচারপতিকে যদি অভিশংসন অথবা বরখাস্ত করতে হয় কোনো অভিযোগের জন্য, সেটি করবে আইন মন্ত্রণালয় না, সেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সেটি করা হবে এবং সরকারের কোনো হস্তক্ষেপ তাতে থাকবে না। এটি সেই দফায় বলা হচ্ছে। দফা 11, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। বাংলাদেশ বা যে কোনো দেশের প্রশাসন হচ্ছে জনগণের ট্যাক্সের দ্বারা, ট্যাক্সের টাকায় নিয়োজিত কর্মচারী। কিন্তু আমরা দেখেছি প্রশাসন যেন অতীতে এই আমাদের জনগণের রাজা হয়ে উঠেছিল। সেটা পুলিশ প্রশাসন বলেন, সেটা সিভিল প্রশাসন বলেন, বা যে কোনো প্রশাসনে বলেন, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আমরা যদি সরকারি অফিসগুলায় গেলে তারা জনগণকে সেবা দেওয়ার বদলে সেখানে তারা এমন একটি আচরণ করত যেন তারা আমাদের মালিক আর আমরা তাদের প্রভু। কিন্তু ব্যাপারটি আসলে সম্পূর্ণ উল্টা। সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, সেনাবাহিনী, সচিব, পুলিশ, এরা সবাই হলো জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী। আগামী দিনে তাদেরকে সেভাবেই আচরণ করতে হবে এবং কেবলমাত্র জনগণের স্বার্থ রক্ষায় এবং জনগণকে সেবা দেওয়ার জন্য তারা আমাদের চাকরি করে, সেটিকে নিশ্চিত করার জন্য এই প্রশাসনিক সংস্কার কমিশনের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা, সুপারিশমালা গঠন করা হবে এবং সেটিকে সংসদে নিয়ে গিয়ে সেটিকে পাশ করে তাদেরকে সেই নীতিমালার আওতায় এনে তাদেরকে আগামীতে বাধ্য করা হবে যে যাতে তারা সেইরূপ আচরণ করে। দফা 12, মিডিয়া কমিশন গঠন। আপনারা দেখেছেন যে অতীতে মিডিয়ার যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে, মিডিয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের গুম করা হয়েছে, সাংবাদিকদের খুন করা হয়েছে, কিন্তু আমরা বিচার পাই নাই। সাগর রুনি হত্যাকাণ্ড 100 বারের অধিক চার্জ গঠনের সময় আবেদন করেছে, এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। আবার কি করা হয়েছে, এখানে সরকারের অনুগত কর্পোরেট কোম্পানি এবং তাদের কিছু রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো শুধুমাত্র আওয়ামী লীগের দালালি করার জন্য, সত্যটাকে তুলে ধরার জন্য নয়। আগামী দিনে এই মিডিয়া কমিশনের মাধ্যমে আমরা ইতিপূর্বে বলেছি যে রাষ্ট্রের 3টি স্তম্ভ থাকে, আরেকটি স্তম্ভ যেটিকে বলা হয় চতুর্থ স্তম্ভ, সেটি হলো মিডিয়া। একটা মিডিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রের অসঙ্গতি, নানাবিধ অপরাধ কর্মকাণ্ড সেগুলোকে জনগণের মাঝে তুলে ধরা হয়। জনগণকে যাতে সত্যটা তুলে ধরা হয়, কোনো ধরনের রাজনৈতিক দালালি যাতে না করা হয়, আবার যারা সত্য তুলে ধরবে তাদের উপর যাতে কোনো অত্যাচার নির্যাতন না নেমে আসে, সেটির জন্য সুনির্দিষ্ট নীতিমালা এবং আইন প্রণয়ন করা হবে, যেটি এই মিডিয়া কমিশন সুপারিশ করবে আগামী নির্বাচিত সংসদের কাছে, আর সংসদ সেটিকে পাশ করবে। দফা 13, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পালন নিয়োগ। আপনারা জানেন যে গত 16 বছরে বাংলাদেশ রাষ্ট্রটি একটা দুর্নীতির মহা আখড়ায় পরিণত করেছিল খুনি হাসিনার সরকার। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অফিস আদালত, এমন কোনো সেক্টর নাই যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিকে প্রবেশ করানো হয় নাই। এগুলোকে প্রতিরোধ করার জন্য আগামীতে দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করা সহ অন্যান্য আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যেটি এই দফা 13তে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট আইন ও বিধি সেটিকে সুপারিশ করা হবে আগামী নির্বাচিত সংসদের কাছে সেটিকে পাশ করার জন্য, এবং ন্যায়পাল নিয়োগ, যেটি নাকি আমরা বলা হয় ন্যায়পাল, যাদের অডিটর জেনারেল বলা হয়ে থাকে, এই ন্যায়পাল নিয়োগের কাজটি করা হবে যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাষ্ট্রের যে ব্যয় হচ্ছে সেগুলো কিছু সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলোকে দেখভাল করার জন্য একজন ন্যায়পাল নিয়োগ করা হবে। দফা 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। এটিও খুব সহজে অনুমেয়। সর্বস্তরে আমরা আইনের শাসন চাই, সর্বস্তরে বাংলাদেশের যে আইন রয়েছে সেটি যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়। আগে আপনারা দেখেছেন যে একটি বিচার পেতে হলে কোনো আওয়ামী লীগের নেতার দ্বারস্থ হতে হতো, তার একটা সুপারিশ নিতে হতো, তার একটা বা এই ধরনের আইনটা সবার জন্য সমান ছিল না। আর অপরদিকে আমরা যারা বিরোধী দলীয় বা বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী ছিলাম, আমাদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ করা হতো। এই ধরনের জিনিসগুলা সম্পূর্ণরূপে রোধ করা হবে এবং আইন একজন বাংলাদেশের সর্বোচ্চ ধনী একজন শিল্পপতির জন্যও যা আইন, একজন রিক্সা চালক ভাইয়ের জন্য সমান আইন, এটি বাংলাদেশে আগামীতে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠা করা হবে। কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারোর থেকে কম নয়। আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবে তার জন্যও যে আইন,
একজন চা বিক্রেতা, তার জন্য বাংলাদেশের আইন, সমান আইন, এটিকে প্রতিষ্ঠা করা হবে। আপনারা দেখেছেন যে মানবাধিকারকে কিভাবে দুমড়ে মুছড়ে হত্যা করা হয়েছে। এখনো আমরা যখন এই প্রোগ্রাম করছি, ধানমন্ডির 32 নম্বরের বেসমেন্টে এখন কথাবার্তা হচ্ছে, সেখানে আয়নাঘর খোঁজা হচ্ছে এবং সেটি নিয়ে ব্যাপক একটি আলাপ আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে মানুষের মানবাধিকার কিভাবে লঙ্ঘিত করা হয়েছে। সেই আদিম যুগের মতো, মানে আদিম যুগেও এরকম বর্বরতা চালানো হয়েছিল কিনা, গোপন কুঠুরিতে নিয়ে গিয়ে গুম করে রাখা, বছরের পর বছর তুলে নিয়ে গিয়ে হত্যা করা। এবং আমরা দেখেছি অতীতে যে পুলিশের হ্যান্ডকাফ করা অবস্থায় ক্রস ফায়ারে আমাদের নেতারা নিহত করা হয়েছে এবং সেই ডেড বডি পাওয়া গিয়েছে। আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের এলাকার একজন নেতা চৌধুরী আলম, আপনারা জানেন যে তাকে কিভাবে গুম করে ফেলা হয়েছে। আজ পর্যন্ত এটা হদিস পাওয়া যায় নাই। এটা চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার, জাতিসংঘের যে নীতিমালা রয়েছে, সেটিকে প্রবর্তন করা হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা চৌধুরী আলমের এই গুমের ঘটনা সর্বোচ্চ বিচার এবং শাস্তি হোক। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে প্রয়োজনে তাকে সর্বোচ্চ শাস্তি যেটা রয়েছে বাংলাদেশের আইনে, সেটি তাকে দিতে হবে। এবং এর সাথে জড়িত যাই সকল সরকারি কর্মচারী, কর্মকর্তা, আইনের লোকজন জড়িত ছিল, সবাইকে খুঁজে বের করতে হবে। এই সরকার যদি না পারে, আগামীতে আমরা এসে সেটি করব এবং তাদের শাস্তি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দফা 15, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ধনী এবং গরিবের মাঝে যে ব্যাপক একটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের 2% নাগরিকের হাতে 98% সম্পদ চলে গিয়েছে, আর 98% নাগরিকের কাছে 2% সম্পদ রয়েছে। এটি সুষম বন্টন হচ্ছে না। গরিব দিনে দিনে আরো গরিব হচ্ছে, আর যারা ধনী তারা দিনে দিনে আরো কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, দফা 15 নিয়ে যেটি বলছিলাম, যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে বিশেষজ্ঞদের নিয়ে। এবং এই সংস্কার কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, অর্থ সম্পদের যে বন্টনের সুষম বন্টন নিশ্চিত করার জন্য তারা সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করে সেটি আগামী নির্বাচিত সংসদের কাছে উত্থাপন করবে, যে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদে কি কি নীতিমালা নিলে ধনী এবং গরিবের মধ্যে যে সৃষ্ট যে বৈষম্য, সেটিকে দূর করা হয়। দফা 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সকল ধর্ম, দল, মত, ধর্ম নির্বিশেষে একটি সকলের সমন্বয়ে গঠিত একটি দল। সেটিকে এখানে বলা হচ্ছে যে আগামীতে সকল ধর্মের যারা নাগরিকরা রয়েছেন তারা যাতে নিরাপদে তাদের যার যার ধর্ম পালন করতে পারেন, সেটিকে নিশ্চিত করা হবে। দফা 17, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এখানে আপনারা জানেন যে বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণে যারা গরিব তারা দিনে দিনে আরো গরিব হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু যারা শ্রমিক, যারা সুনির্দিষ্ট সীমিত আয়ের যারা মানুষ রয়েছেন তাদের সেই হারে তাদের মজুরি বাড়ছে না, তাদের বেতন ভাতা বাড়ছে না। সেটিকে সমন্বয় করার জন্য আগামীতে প্রাইস ইন্ডেক্স বেসড, অর্থাৎ মূল্যস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্যভিত্তিক শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে। সেটি এখানে বলা হচ্ছে যে আয় এবং ব্যয়ের সাথে সাথে সমন্বয়টা ঠিক থাকে। মুদ্রাস্ফীতির কারণে যে ব্যয়, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছে, সেটিকে সংশোধন করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, সেটি এই দফায় বলা হচ্ছে। দফা 18, শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। এই খাতে আপনারা জানেন যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে এটি একটি অন্যতম বড় খাত ছিল, যেই খাতে ব্যাপক দুর্নীতি লুটপাট করা হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এবং ক্যাপাসিটি চার্জের নামে আমরা বিদ্যুৎ ব্যবহার না করলেও জনগণের ট্যাক্সের টাকা বছরের পর বছর, এমনকি এখন পর্যন্ত সেটি দিয়ে যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে সকল ধরনের দুর্নীতিগুলোকে বন্ধ করা হবে, সকল ধরনের অসম চুক্তি বাতিল করা হবে এবং জনগণের ট্যাক্সের টাকায় কেনা খনিজ এবং জ্বালানির যাতে সঠিক
ব্যবহার হয় সেটিকে নিশ্চিত করা হবে এবং আমাদের দেশের ভিতরে মজুদ যে জ্বালানি সম্পদ রয়েছে সেটিকে আহরণের মাধ্যমে সেটিকে জনগণের কাছে ব্যয় করা হবে, সেটি এই ক্ষেত্রে বলা হচ্ছে। দফা 19, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের জনগণ এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই রাজনীতি করেছে। এটি এই দফায় বলা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশে যে কোনো চুক্তি বা যে কোনো বৈদেশিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা অতীতে দেখেছেন যে আওয়ামী সরকার তারা ভারতের সাথে অনেক অসম চুক্তি করেছে, যেটি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী, বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি। এই ধরনের সকল চুক্তি সেগুলোকে বাতিল তো করা হবেই এবং পরবর্তীতে যে কোনো ধরনের বৈদেশিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে আগে বাংলাদেশের জনগণের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হবে। প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। এটিও খুব সহজে অনুমেয় যে এখানে কি বলা হচ্ছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর সুনির্দিষ্ট একটি দায়িত্ব রয়েছে, সেটি হলো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা বহির্বিশ্বের কোনো শত্রুর আক্রমণ থেকে। তাদেরকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার না করে তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে, এটি এই দফায় বলা হচ্ছে। দফা 21, বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে। এই ক্ষেত্রে বলতে চাই যে আমাদের যে স্থানীয় সরকার যে ব্যবস্থা রয়েছে সেটির উপরে আমাদের নির্বাহী বিভাগের একটি হস্তক্ষেপ হয়ে থাকে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের হস্তক্ষেপগুলো করে থাকে। আমরা অতীতে দেখেছি যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মেয়রদেরকে তারা বিএনপি দলীয় হওয়ার কারণে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এই ধরনের জিনিস রোধ করা হবে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে, তাদেরকে বিকেন্দ্রীয়করণ করা হবে, তাদেরকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং ক্ষমতা দেওয়া হবে যাতে স্থানীয়ভাবে তারা উন্নয়ন কার্যক্রম সম্পাদন করতে পারে। দফা 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। সকল ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট যেগুলো করা হয়েছে, তালিকা করা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সেগুলোকে সঠিকভাবে নির্ণয় করে বাতিল করা হবে এবং একটি সঠিক মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করে তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। দফা 23, আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। যুবকদের কথা মাথায় রেখে এখানে বিস্তারিত বলা হয়েছে যে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী হলো যুব সমাজ। এখানে মূল পয়েন্টে আমি চলে যেতে চাই। শিক্ষিত যুবক বা শিক্ষিত বেকার তাদেরকে 1 বছর পর্যন্ত একটি বেকার ভাতা দেওয়া হবে, অথবা তারা যতদিন না পর্যন্ত কর্মসংস্থান হচ্ছে তাদেরকে কিছু অর্থ বরাদ্দ দেওয়া হবে। কারণ একজন যুবক একজন শিক্ষার্থী যখন পাশ করে, সে যখন কর্মসংস্থানের জন্যও যাবে, তারও তো কিছু পকেটে কিছু টাকা লাগে, বাস ভাড়া দিতে হয়, তার তো যাতায়াতেরও খরচ লাগে। তখন তারা দেখা গিয়েছে পরিবারের কাছে তাদেরকে ছোট হতে হয়। সেই সকল পরিস্থিতি যাদের তাদেরকে ফেস না করতে হয় তাদেরকে সেই বেকার ভাতাটি দেওয়া হবে এবং যুবকদেরকে কর্মক্ষম করে তোলার জন্য, কর্মদক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হবে যাতে তাদেরকে আমরা পরবর্তীতে কর্মসংস্থান করতে পারি তাদের। দফা 24, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের বাস্তব সামাজিক অবস্থা বিবেচনায়। আমরা দেখেছি বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নারীদেরকে সবসময় যে তার যে মর্যাদা, তার যে নাগরিক অধিকার, তার সঠিক মূল্যায়নটা আমরা করতে পারি না। অনেক সময় তাদেরকে নির্যাতিত নিষ্পেষিতও হতে হয়। তো এখানে মূল পয়েন্টটা যেটা আমি বলতে চাই যে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা পরিবারকে প্রতি মাসে রাষ্ট্রের পক্ষ থেকে একটি বরাদ্দ দেওয়া হবে। সেটি তাদের প্রয়োজনীয় দ্রব্য যেরকম চাল, ডাল, তেল, নুন হতে পারে এবং কিছু আর্থিক বরাদ্দ থাকতে পারে, কিন্তু এটি দেওয়া হবে ওই পরিবারের গৃহিণীর নামে, যাতে এটা সঠিক ব্যবহার হয় এবং যে কাজে দেওয়া হচ্ছে অর্থাৎ পরিবারের পরিবারের সদস্যদের পেছনে ব্যয় করার জন্যই যাতে সেটি ব্যবহার করা হয়। অনেক সময় পুরুষদের হাতে দিলে সেটি অন্য অপব্যবহার হতে পারে, সেটিকে মাথায় রেখে অর্থাৎ নারীর ক্ষমতায়নকে মাথায় রেখে এই দফাটি করা হয়েছে এবং এই দফাটি বাস্তবায়ন করা হবে।
এবং সকল ক্ষেত্রে, কর্মক্ষেত্র, সকল সরকারি বেসরকারি ক্ষেত্রে যাতে নারীরা সহজে তাদের যে সেবাটি সেটি পেতে পারেন, তাদের সম্ভ্রম যাতে তাদের সেটিকে মর্যাদা যাতে সুরক্ষা করা হয়, সেটা পরিবহনের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটি কোনো সরকারি অফিস, স্কুল, কলেজ, হসপিটালে নারীরা যখন যাবে তারা যাতে অগ্রাধিকার পায়, সেটির জন্য প্রয়োজনে আইন করে সেটিকে বাধ্যতামূলক করা হবে, সেটি এই দফায় বলা হচ্ছে। দফা 25, চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এটি খুব সহজেই অনুমেয়। একটি জাতি যত তার মেধা এবং শিক্ষার বিস্তার ঘটাতে পারবে, যতই এটির চর্চা করতে পারবে, ততই সে এগিয়ে যাবে। বিশেষ করে বিশ্ব দরবারে তার অবস্থানটা আরও উন্নত হবে। এখানে আমরা চাহিদা ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব। এবং অতীতে আপনারা দেখেছেন যে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে আমাদের যে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক সেগুলোকে বিকৃত করা হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কিছু সংস্কৃতি সেখানে ঢোকানো হয়েছে, মিথ্যা ইতিহাস ঢোকানো হয়েছে, সেগুলোকে পরিবর্তন করা হবে, পাঠ্যপুস্তককে পরিবর্তন করা হবে। কিছু দালান কোঠা বিল্ডিং বানিয়ে বললাম যে উন্নয়ন হয়ে গেছে, সেই ধরনের কাজে ব্যয় করা হবে না। আগামী দিনে এখানে বলা হচ্ছে যে বাজেটের ন্যূনতম 5% শিক্ষা ক্রমকে উন্নত করার জন্য, শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য এবং শিক্ষকদেরকে যাতে আরও বেশি আমরা শিক্ষক তৈরি করতে পারি এবং তাদের যে বিশেষত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, সেই ক্ষেত্রে এই অর্থটি ব্যয় করা হবে। দফা 26, সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে ধনী গরিব নির্বিশেষে সকলেই যাতে সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবাটি পেতে পারেন, সেটি নিশ্চিত করার জন্যে স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে এবং NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস, যেটি যুক্তরাজ্য রয়েছে, অথবা ইউনিভার্সাল হেলথ কভারেজে এই আদলে একটি হেলথ কার্ড দেওয়া হবে, যাতে সকল নাগরিক, ধনী গরিব যেই হোক না কেন, সে যাতে রাষ্ট্রের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তার স্বাস্থ্য সেবাটি পায়, সেটি নিশ্চিত করা হবে এবং সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবাটি যাতে পায়। এক্ষেত্রে প্রয়োজনে যে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোকেও এই নেটওয়ার্কের আওতায় আনা হবে, যাতে আমরা দেখা গেছে অনেক সময় চিকিৎসা করাতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, তাদের জমি জমা বিক্রি করে ফেলতে হয়। সেই ধরনের পরিস্থিতি যাতে না হয়, যাতে স্বাস্থ্য সেবাটি সবার জন্য নিশ্চিত করা যায়, সেটি এই দফায় বলা হচ্ছে। দফা 27, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এখানে আমি খুব দ্রুত সংক্ষেপে বলতে চাই যে কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় এবং তাদের পণ্যটি যাতে কোনো মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে, কোনো সিন্ডিকেটের হাতে না পড়ে, সেটিকে নিশ্চিত করা হবে। এবং সেটি যখন আমাদের বাজারে আসবে, আমরাও যাতে সেটিকে একটা সহনীয় মূল্যে সেটিকে ক্রয় করতে পারি, সেটিকে নিশ্চিত করা হবে। কৃষকদেরকে তার কৃষি ঋণের বিষয়টিকে সহজলভ্য করা হবে এবং তাদের প্রয়োজনীয় আনুষঙ্গিক আরও যা যা প্রয়োজন সকল কিছু নিশ্চিত করা হবে এবং কৃষকদের পরিবারদেরকেও একটা সহায়তা দেওয়া হবে, যাতে তারা তাদের সেই কাজটি, গুরুদায়িত্বটি যেটি পালন করছেন, সেটি নির্বিঘ্নে করে যেতে পারে। দফা 28, সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে সড়ক, রেল, নৌ তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অতএব আমাদের মাঝে বা দেশে এই যোগাযোগ ব্যবস্থাটাকে একটা সমন্বিত পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হবে, যেখানে সড়ক, রেল এবং নৌপথের যথাযথ পরিকল্পনার মাধ্যমে সংযুক্তি করা হবে, যাতে করে প্রপারলি সঠিকভাবে মানুষ চলাচল করতে পারে, বাণিজ্য বিস্তার লাভ করে এবং এই অতীতে এই সেক্টরে যে দুর্নীতিগুলো করা হয়েছে, বিশেষ করে পদ্মা সেতুর ক্ষেত্রে আপনারা জানেন যে সেখানে কিভাবে ব্যাপক একটা দুর্নীতি করা হয়েছে, সেই জিনিসগুলোকে আপনার রোধ করা হবে, সেগুলোকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং এই উন্নয়ন কর্মকাণ্ডটি যখন করা হবে, সেটি যাতে সঠিক সময় শেষ করা হয় এবং সঠিক বাজেটের মধ্যে করা হয়, সেগুলোকে নিশ্চিত করা হবে। দফা 29, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে, সেটার একটা এফেক্ট, সেটার একটা প্রভাব বাংলাদেশের
জলবায়ুতেও পড়ছে, দুর্যোগের যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ সেটিও বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের যে শীতকালে বেশি শীত পড়ে, গরমকালে বেশি গরম পড়ে, একটা পরিবর্তন আসছে বিশ্বব্যাপী। সেটিকে আমরা কিভাবে মোকাবেলা করব এবং আগামী দিনে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কোন বাংলাদেশ রেখে যাব সেটিকে নিশ্চিত করার জন্য এই দফাতে বলা হচ্ছে। এবং সকল প্রকার দূষণ, বায়ু দূষণ সহ নদী দূষণ, বিভিন্ন ধরনের দূষণের ফলে আজকে যে পৃথিবী জুড়ে যে জলবায়ু সংকট দেখা গিয়েছে সেটিকে মোকাবেলা করার জন্য যথাযথ পদক্ষেপ এবং নীতিমালা নেওয়া হবে এবং সেটিকে বাস্তবায়ন করা হবে, সেটিরই বিস্তারিত এই দফায় বলা হচ্ছে। দফা 30, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এখানে খুব সহজেই অনুমেয় যে এই দফাতে কি বলা হচ্ছে, তথ্য ও প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে যে সকল সমস্যা রয়েছে সকল সেক্টরে সেগুলোকে নিরসনে আমরা কার্যকর পদক্ষেপ নেব। দফা 31, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। এটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের অপরিকল্পিত নগরায়নের ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেখানে যানজট, পরিবেশ দূষণ সহ আমাদের যে সেবাগুলো পাওয়া দরকার সেগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। এখানে পানির লাইন ঠিক নাই, সুয়ারেজের লাইন ঠিক নাই, গ্যাসের লাইন সংযোগ পাওয়া যায় না। এই জিনিসগুলো যাতে ভবিষ্যতে নিরসন করা যায় সেজন্য পরিকল্পিত নগরায়নের নীতিমালা নেওয়া হবে এবং সেগুলোকে সেইভাবে বাস্তবায়ন করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই ছিল আমাদের আজকে 31 দফার 31টি দফা, যেটি আমি আমার যথাযথ চেষ্টা করেছি আপনাদের মাঝে উপস্থান করে সেগুলার সংক্ষিপ্ত বিশ্লেষণ করার। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে আপনারা ধৈর্য ধরে আমাদের এই 31 দফা উপস্থাপন পর্বটি আপনারা শুনেছেন এবং আমি আশা রাখবো যে আগামী দিনে আপনারা এগুলোকে ভালো করে আয়ত্ত করবেন, যাতে আগামী নির্বাচনের আগে আমাদের যে উদ্দেশ্য আমরা জনগণের ঘরে ঘরে এই দফাগুলো নিয়ে পৌঁছে দিতে পারি। এবং আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে। তো আজকে আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।